একটা ইমেল পড়ে ফেলছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আব্দুল্লাহ, বাসা জয়পুরহাট। কিছুদিনের মধ্যে আমার টেস্ট পরীক্ষা, তাই স্টুডিওতে যাওয়া সম্ভব না, লিখে পাঠালাম। ভূত এফএমে আজ আমি লাইফে ফার্স্ট ঘটনা শেয়ার করলাম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের একটা কাজিনের সাথে ঘটেছে। আমার কাজিনের নাম পারভেজ। তিনি একজন রাগী আর জেদি টাইপের ছেলে, নাচ গান খুবই প্রিয়। এবং যাই হোক, ঘটনাটি ঘটে শীতের সময় এবং মেবি এটা ডিসেম্বর জানুয়ারি মাসে কোন একটা দিন। আমাদের গ্রাম্য এলাকায় শীতের সময় প্রতি রাতে নাচ গানের আসর বসে। সেখানকার প্রত্যেক রাতের শ্রোতা আমার কাজিন। ঘটনার রাতে পারভেজ ভাইয়া এবং ওনার একটা বন্ধু, তার নাম হচ্ছে আশরাফুল, তারা দুজন মিলে রাত 7:45 দিকে বাড়ি থেকে রওনা দেন নাচ গান অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় যাওয়ার পরে তিনি দেখেন বাইকের চাকা পাংচার হয়ে গেছে। একটু দূরেই বাজার, তাই কিছু মনে না করে দুজন মিলে নিশ্চিন্তে রাস্তায় হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পরে বাজারে পৌঁছে মেকানিকের কাছে বাইকটি রিপেয়ার করার জন্য দেন। বাইক মেকানিক বলেন যে রিপেয়ার করতে 30 মিনিট সময় লাগবে। কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বললেন যে দোস্ত চল বাইক রিপেয়ার করে নিয়ে আসি, আমি আগে সামনে দুটো সিট নিয়ে রাখি। আচ্ছা, বাইক রিপেয়ার করা হলে নিয়ে আসিস, আমি আগে সামনের দুটো সিট নিয়ে রাখি। যেই বলা সেই কাজ। তিনি 15 টাকা ভাড়া দিয়ে সেখানে গেলেন এবং সামনের দুটো সিট নিয়েছেন। অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু আশরাফুলের কোনো খবর নেই। মোবাইল অফ। রাত 10টা, 11টা, 12টা, কোনো খবর নেই। আশরাফুল 12:30 থেকে 1টার মধ্যে যে কোনো একটা সময় ভাইয়ার কাছে কল দিয়ে বলল, দোস্ত আমি বাইক রিপেয়ার করে যাওয়ার সময় দেখি যে সামনের চাকাটাও পাংচার হয়ে গেছে। কিছু দূর থেকে ঘুরে এসে বাইক রিপেয়ার করে সেটা বন্ধ করেছি। বাইক রিপেয়ার করতে এসে দেখি যে সেটাও বন্ধ, অর্থাৎ মেকানিকের যে ওয়ার্কশপটা আছে সেটাও বন্ধ হয়ে গেছে। এবং কিছু দূর আমি যেটা করলাম সেটা মেকানিকের কাছে ফোন করেছিলাম, কিন্তু সে হসপিটালে গেছে, 2 ঘন্টার মধ্যে ফেরার কথা বলল। আমি 2 ঘন্টা বসে আছি, কিন্তু মেকানিকের আসার কোনো নাম নেই। এই কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বাড়ি যেতে বলে, আর এটাও বলে যে অনুষ্ঠান শেষ হলে তিনিও বাসায় যাবেন। দেখতে দেখতে এক পর্যায়ে অনুষ্ঠান শেষ হয়, তখন আনুমানিক রাত 2টা বাজে। আগেই বলেছি গ্রাম্য এলাকা, খুব কুয়াশা, আবার প্রচন্ড শীত। বাড়ি আসার জন্য কোনো যানবাহন পেলেন না তিনি। একটু হাঁটার পরে একটা সাধারণ ভ্যান পেলেন তিনি, সেটা যাবে উল্টো দিকে এবং ভূতগাড়ি নামের একটা জায়গাতে। সেখান থেকে মাটির রাস্তা, তাই প্রচলন নাই তেমন বেশি, যাতায়াত খুব কম। পাকা রাস্তা দিয়ে গেলে 7 কিলো হাঁটতে হয়, আর ভূতগাড়ি থেকে মাটির রাস্তা দিয়ে গেলে 2 কিলো হাঁটতে হয়। এই রাস্তাটা মাটির হওয়ার কারণে তেমন চলাচল নেই, বাড়ির উল্টো দিকে পড়ে, তাই ভাইয়া রাস্তা দিয়ে চলাচল করেন না, ইমার্জেন্সি খুব না হলে বা খুব জরুরি কিছু না হলে আর কি। আর অন্য কোনো উপায় না থাকায় তিনি ভ্যানে করে ভূতগাড়ি হয়ে বাড়ি যাওয়ার রাস্তাটাই বেছে নিলেন। ভ্যান চালক তার সিটে, ভাইয়ার সামনে দুটো ছেলে মানুষ চাদর মুড়ানো, আর ডান পাশে একটা লোক, সেও চাদর মুড়ানো। যতদূর বোঝা যায় সবাই ছেলে, এবং এত রাতে মেয়ে সাধারণত বের হয় না গ্রাম এলাকায় মেয়েরা। এবং ভ্যান চালক অল্প পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখেছে তাকে, এবং বাকিদের তো চিনতেই পারছে না। নিঝুম রাত, চারিদিকে কুয়াশাতে ঢাকা। গ্রামের উঁচু নিচু পথে ভ্যান চলতে লাগলো, চতুর্দিকে নীরবতা আর ঝিঝি পোকার ডাক। একটা ভুতুড়ে পরিবেশ, কেউ কারোর সাথে কথা বলছে না। তাই ভাইয়া হেডফোন লাগিয়ে একটা গান শুনছিলেন। তিনি দেখতে পান যে যাদের তিনি ছেলে ভেবেছিলেন তারা ছেলে নয়, তারা মেয়ে আসলে, এবং তারা কালো বোরকা পরে আছে। দুজনের 2টি করে 4টি চোখ অপলক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছে। মায়াবী চাহনি। ভাইয়া একটু অবাক হলেন যে আসলে যা দেখছেন সেটা ঠিক কিনা। ভাবলেন যে হয়তো তিনি ভ্যানে উঠেছেন এবং এই মুহূর্তে কোন একটা কারণ হয়তো তার ভুল হচ্ছে। ওঠার সময় হয়তো আসলে তিনি খেয়াল করেননি আসলেই এখানে মেয়েরাই এই ভ্যানে উঠেছিলেন। কানে হেডফোন লাগানো, তাই ভাইয়া বাইরের কোনো সাউন্ড পাচ্ছেন না। সাউন্ড আর একটু বাড়িয়ে 6-9 ভাবতে ভাবতে আবার গান শুরু হয়ে গেল। ভ্যানটাতে বসে খুব ভালো লাগছিল। গরুর গাড়ির মতো ধীর গতিতে চলছিল ভ্যান। মনে হচ্ছিল যে কেউ যেন শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। ওনার ঘুমের জন্য চোখ লেগে আসছিল, খুব ঘুম পাচ্ছিল, একটা তন্দ্রা একটা ভাব। ঠিক তখন হঠাৎ করে আচমকা চাপা ব্রেকে ভ্যানটি একেবারে চলা বন্ধ হয়ে যায়। তিনি ডান পাশে তাকাতেই দেখেন যে লোকটা বসেছিল সেই লোকটি নেই। সেই জায়গায় একটা বিড়াল বসে আছে।
ভ্যান চালক কিছু না বলেই দৌড়ে পালিয়ে যাচ্ছেন। ভাইয়া খুব ভয় পেলেন। ভীতু দৃষ্টিতে সামনের দিকে তাকাতে দেখেন সেই মেয়েগুলো আসলেই কোনো মেয়ে নয়, তাদের পুরো শরীর, পুরো শরীরটাই ঢাকা ছিল কালো একটা বোরকা দিয়ে, এবং অজানা এক রাগের দৃষ্টিতে তারা এখন তাকিয়ে আছে। কি ভয়ানক চোখ, আগুনের মতো চলছে চারটি চোখ। ভাইয়া এটা দেখে হেডফোন মোবাইল ছেড়ে দিয়ে প্রাণপণে দৌড়তে থাকেন। কোথায় যাবেন জানেন না, এবং কোথায় যাচ্ছেন সেটাও জানেন না। দৌড়াতে দৌড়াতে একটা গর্তে পড়ে যান। গর্তের ভেতরে খুব অন্ধকার। তিনি পকেট থেকে দেশলাই বের করে একটা টিপ দেন, লাইটার বের করে টিপ দেন, এবং তিনি কোথায় আছেন সেটা দেখার পরে তিনি সেন্সলেস হয়ে যান। তিনি দেখেন যে পচা গলিত দুর্গন্ধযুক্ত লাশের ওপর বসে আছেন তিনি একটা কবরের ভেতর। কতক্ষণ যে সেন্সলেস অবস্থায় ছিলেন সেটা তখন তিনি বুঝতে পারেননি। পরের দিন সেন্স ফিরলে তিনি দেখেন সেই কবরের লাশের সাথেই তিনি শুয়ে আছেন। তিনি বাইরে আলো দেখতে পান, কিন্তু লাশের সাথে শুয়ে থাকাটা তিনি সহ্য করতে পারেন না। লাশটা দেখে আবার সেন্সলেস হয়ে যান। সেন্সলেস থাকতেই একটা দিন অতিবাহিত হয়ে যায়। পরে আবার যখন সেন্স ফেরে তখন রাত, কিন্তু তিনি কবরেই আছেন। তিনি সাহস করে উঠে আসেন বাইরে, সেই অন্ধকার রাত। তিনি আবার দৌড়াতে থাকেন। তিনি বুঝতে পারেন যে এটা একটা কবরস্থান, কিন্তু জোরে দৌড়ানোর পরেও এটার কোনো শেষ খুঁজে পাচ্ছেন না। তিনি আবার দৌড়তে থাকেন প্রাণপণে, চিৎকার করতে থাকেন। অন্ধকারে কিছু মানুষের কথা শুনতে পান, দূর থেকে ভেসে আসছিল। তিনি সেই দিকে তাকিয়েই দৌড়তে থাকেন আর খুব চিৎকার করতে থাকেন, আমাকে বাঁচাও। খুব খুব কষ্টে সেখানে পৌঁছান এবং তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। তিনি একটু পরে বুঝতে পারেন যে যাকে তিনি জড়িয়ে ধরেছেন তার শরীরে কোনো কাপড় নেই, সমস্ত লোমে ঢাকা। এক ঝটকায় তাকে ফেলে দেয়। তিনি তাদের দিকে তাকিয়ে দেখতে পান কিছু মানুষ রক্তবর্ণ চোখ করে তার দিকে তাকিয়ে আছে। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দেন। তারপরে আর কিছু মনে নেই। 3 দিন পরে মসজিদের ইমাম ফজরের ওয়াক্তে তাকে রাস্তায় পান, এবং ইমাম সাহেব মসজিদে রাখেন আমার কাজিনকে। আমরা ওনাকে জীবিত অবস্থায় নিয়ে আসি। তিনি এখনো অসুস্থ। আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি ভূত এফএম বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটি নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয়ের শিহরণ দেবে। তো আর কথা না বাড়িয়ে চলেন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি আমরা শেয়ার করব, সঙ্গত কারণে এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার পরিচয় শেয়ার করব না, কারণ আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এই ঘটনাটি কালেক্ট করেছেন ওনার এক বড় ভাইয়ের কাছ থেকে। ওনার এই বড় ভাই একটা সময় রিক্সা চালিয়ে পরিবারকে চালাতো, এবং এখন উনি লক্ষ লক্ষ টাকার মালিক। উনি একসাথে নাকি 2 তলা ডুপ্লেক্স বাড়ি একসাথে নির্মাণ করেছেন। হঠাৎ তার এই পরিবর্তন এলাকার মানুষের চোখে এক বিস্ময়ের ব্যাপার হয়ে উঠেছে। আসলে ঘটনাটা কি? এই ঘটনাটা অনেকেই জানে না, তবে এই ঘটনাটা তার নিকটবর্তী কিছু মানুষ জানে। আসলে ঘটনাটা হলো এই যে যিনি বড় ভাই, তার একটা ছদ্মনাম ব্যবহার করি, আরিফ ভাই। এই আরিফ ভাই রিক্সা চালাতেন, এবং ওনার একটা ছোট্ট ঘর ছিল 1 চালা, এবং এই ঘরটা ওই এলাকার কবরস্থানের পাশে ছিল। হতদরিদ্র বলা চলে। তার পরিবারের মধ্যে তিনি ছিলেন, তার একটা মেয়ে ছিল, আর একটা ছেলে ছিল, আরো একটা মেয়ে ছিল, ওটা প্রতিবন্ধী যে মেয়েটা, এটা সবচেয়ে ছোট। আর যে ছেলেটা, এটার বয়স 8-9 বছর হবে, আর বড় মেয়েটার বয়স 12 কি 13 বছরের মতো হবে। যাই হোক, এই তার পরিবার। এই পরিবারকে নিয়েই উনি ওই কবরস্থানের পাশেই দিন যাপন করছিলেন। তো একদিন ঘটে এক ঘটনা। উনি এক রাতে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলেন। ওনার এই বাড়ির পথটা ছিল একদম নির্জন একটা পথ। এই পথের একটা জায়গায় বড় বড় তাল গাছ পড়ে 2 সারিতে, এবং একটা বড় পুরাতন একটা পুকুর পড়ে, এবং ওই পুকুরের মধ্যে একটা পুরাতন, অনেক বহু পুরাতন একটা ঘাটও বাঁধানো আছে। আর তার পিছনে, এই পুকুরটার পিছনে একটা বড় জঙ্গল আছে। আর এই পুকুরটা কিন্তু রাস্তার সাথে লাগোয়া, আর ঘাটটাও রাস্তার সাথে লাগোয়া। এবং এই পুকুরটা পার করার কিছু দূর গেলেই শুরু হয় ভয়ানক বাঁশঝাড়। যাই হোক, এই পথটা ধরেই উনি ওনার বাড়িতে ফিরছিলেন।
হঠাৎ উনি শুনতে পান যে বেশ কিছু কুকুরের দল যখন একসাথে মারামারি করে না, তখন কুকুরগুলা চিৎকার চেঁচামেচি করে, এই ধরনের শব্দ উনি শুনতে পান। উনি লক্ষ্য করেন যে এই পুকুরটার একটা পাশে একটা বড় চালতা গাছ ছিল। এই চালতা গাছের নিচেই একটা পাখিকে 4-5টা কুকুর মিলে আক্রমণ করছে। পাখিটা বেশ আহত অবস্থায় পড়ে আছে এবং কুকুরগুলা বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে ওই পাখিটার দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে ওনার মনে ওই পাখিটার জন্য একটু মায়া হয়। আর এই পাখিটাও এক অদ্ভুত ধরনের পাখি। এই পাখি উনি আগে কখনো দেখছেন বলে মনে হয় না ওনার। যাই হোক, এই পাখিটাকে উনি ওই কুকুরগুলোর হাত থেকে উদ্ধার করেন। উদ্ধার করার একটা পর্যায়ে দেখেন এই পাখিটার অবস্থা অনেক খারাপ। ডানাগুলা, একটা ডানা ভেঙে গেছে, জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। তো উনি পাখিটাকে উদ্ধার করে ওনার যে রিস্কার যে গদিটা মানে সিটটা, এই সিটটার নিচে কিন্তু একটা বাক্স থাকে, অনেক কিছু রাখা যায়। ওই সিটের নিচে উনি এই পাখিটাকে রেখে দেন। এরপরে উনি বাড়ির দিকে রওনা দেন। বাড়ির দিকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরে ওই বাঁশ ঝাড়গুলোর কাছে চলে আসেন এবং ওইখানে কিন্তু একটা মন্দিরও আছে ওই এলাকার, ওইটাকে আটচালা হিসাবে সবাই বলে। যাই হোক, ওই বাঁশ ঝাড়গুলোর কাছে যখন আসেন তখন ওনার কাছে মনে হচ্ছিল ওই বাঁশ ঝাড়গুলো যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় ওই বাঁশ ঝাড়গুলোর মধ্যে বয়ে যাচ্ছে, কিন্তু আশেপাশে আর কোথাও কোনো বাতাস নাই, আর কোনো গাছের কোনো নড়াচড়ার উনি লক্ষ্য করতে পারছিলেন না। মূলত রাতে উনি দেখতে পাচ্ছিলেন এই সমস্ত চাঁদের আলোতেই। আর বাঁশ ঝাড়গুলো যে নড়াচড়া করছে, বাঁশ পাতা যদি একটা আরেকটার সাথে বাড়ি খায় তাহলে তো ঝনঝন শব্দ হয়, এরকম শব্দে চারদিক মুখরিত হয়ে গেছে। ওনার বুকের ভেতর এক অজানা ভয় চেপে বসে। এর মধ্যেই উনি লক্ষ্য করেন ওই বাঁশঝাড়ের ওদিক থেকে 4-5টা কুকুর, বড় বড় আকৃতির কুকুর, লাল লাল চোখ করে ওনার দিকে এগিয়ে আসছে। উনি কি করেন, তাড়াতাড়ি রিক্সা চালাতে থাকেন। ওই কুকুরগুলো ওই রিক্সার পিছনে পিছনে দৌড়াতে থাকে। কিন্তু একটা পর্যায়ে দেখে যে কোথ থেকে যেন আরো 4-5টা কুকুরের মতোই, কিন্তু ওইগুলা সাদা রঙের, বড় বড় আকৃতির, ওই কালো রঙের লাল লাল চোখ যেগুলা কুকুরগুলা ছিল, ওই কুকুরগুলার উপরে হামলা শুরু করে। আর এরপরে ওই পরিবেশটা একদম গম গম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। মনে হচ্ছে চারপাশ দুমড়ে মুচড়ে যাচ্ছে। আর এরপরে মূলত সবকিছু শান্তশিষ্ট। আর উনি রিক্সা চালিয়ে ওনার বাড়িতে চলে আসেন। এরপরে যখন উনি বাড়িতে আসেন, বাড়িতে এসে ওনার ওই পাখিটাকে ওনার ঘরে রেখে দেন। এরপরে উনি এই পাখিটাকে সেবা যত্ন করতে থাকেন। একটা পর্যায়ে এই পাখিটা অনেকটা সুস্থ হয়ে ওঠে। একদিন কি হয়, উনি রাতের বেলা আবার অন্য একটা রাস্তা দিয়ে ওনার বাড়িতে ফিরছিলেন। রাত আনুমানিক 10টা হবে। ওই গ্রাম অঞ্চলে কিন্তু রাত 10টা মানে গভীর রাত। বেশিরভাগ লোকজনই কিন্তু গ্রামে রাত 10টার দিকে ঘুমায় যায় গভীর ঘুমে। এই কারণে রাস্তা চারোদিকে একদম নির্জন। আর ওই সময়টাতে কিন্তু বিদ্যুৎ থাকলেও এরকম বিদ্যুতের প্রচলন ছিল না। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ যেত। আর রিক্সাগুলাও এরকম ব্যাটারি চালিত ছিল না, পায়ে প্যাডেল মারা রিক্সা ছিল। আর রিক্সার নিচে একটা হারিকেন বাঁধা থাকতো। আর ওনারও এরকমই রিক্সা ছিল। যাই হোক, এই রিক্সা চালিয়ে উনি বাড়ি ফিরছিলেন। হঠাৎ ওনার রিক্সার এই হারিকেনের আলোতে একটা ব্যাপার লক্ষ্য করেন। আর এই ব্যাপারটা হলো, ওনার রিক্সার সামনে একটা বুজুর্গ লোক দাঁড়িয়ে আছেন এবং ওনার রিক্সাটাকে থামানোর ইশারা দিচ্ছেন। উনি দেখতে পান লোকটা মাঝবয়সী, 40 কি 45 বয়সের হবে, এবং সাদা জুব্বা পরনে, মাথায় পাগড়ি, এবং এই লোকটার কাছ থেকে মনে হচ্ছে এক অন্যরকমের সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে চারদিকে। উনি এই বিষয়টা শুরুর দিকে একটু ভয় পেলেও তেমন গুরুত্ব দেন না। উনি বিষয়টা কোনো প্যারানর্মাল বিষয় মনে করেন না। তো এর মাঝে উনি ওই লোকটাকে জিজ্ঞেস করে, কোথাও যাবেন? এত রাতে কোথায় যাবেন? তখন ওই লোকটা মসৃণ কণ্ঠে, এক নরম কণ্ঠে সালাম দিয়ে ওঠে। সালাম দিয়ে ওই রিক্সা চালককে জিজ্ঞেস করতেছে যে, আপনি ভালো আছেন? আপনার বাড়িতে সবাই ভালো আছে? সবকিছু ঠিকঠাক আছে? ওনার মুখে এই সমস্ত কথা শুনে ওনার ভিতরে বেশ কৌতূহল জাগে যে এই লোকটা আমার বাড়ির সবার সম্পর্কে কেন জিজ্ঞেস করছে। তখন উনি জিজ্ঞেস করে যে, আপনি কে মহাশয়? আপনি কোথাও যাবেন? তখন ওই লোকটা বলে যে, না, আমি কোথাও যাব না। আসলে আমি কে এটা জানলে তুমি ভয় পাবে। এই কথা শুনে উনি জিজ্ঞেস করেন, কে আপনি? আপনাকে পরিচয় জানলে আমি ভয় পাবো?
তখন ওই লোকটা বলে, আমি আসলে কোনো মানুষ না। এটা শুনে আসলে উনি খুব ভয় পান। তো ওই লোকটা ওনাকে আশ্বাস দেন যে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আর তুমি আমার অনেক বড় একটা উপকার করেছো। তোমার এই উপকার আমি কিভাবে যেন শোধ করব আমি নিজেও জানি না। এই কথা শুনে ওনার মনে একটু সাহস পান উনি। আর তারপর উনি ওই লোককে জিজ্ঞেস করেন, কে আপনি? আমি তো আপনাকে চিনি না, আমি আপনাকে কি করে উপকার করলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ওই লোকটা, মানে ওই মানুষরূপী জিনটা বলে ওঠে যে আমি আসলে কোনো মানুষ না, আমি হলাম জিন, আর আমি আমার গোত্রের সর্দার। আর তোমার পরিবারের সবার খোঁজখবর নেওয়ার উদ্দেশ্য হলো তোমার পরিবারে আমার ছেলে সন্তানটাও আছে, আর এই কারণে সকলের খোঁজ খবর নিয়ে আমি জানতে চাচ্ছি আসলে আমার ছেলেটা কেমন আছে তোমার কাছে। এই কথা শুনে এই রিক্সা চালক তো বেশ অবাক হয়ে যান। আপনার ছেলে আমার কাছে আছে? কই, আমার বাড়িতে তো শুধু আমার ফ্যামিলি মেম্বার ছাড়া আর কেউ নাই। তখন বলে যে আছে, ওই যে একটা পাখিকে ওই রাতে তুমি উদ্ধার করে নিয়ে গেছিলে, ওই পাখিটাই আমার ছেলে। এইটা শুনে ওনার মনের মধ্যে সমস্ত বিষয় খোলাসা হতে থাকে। আসলে ওই পাখিটা এক অদ্ভুত ধরনের পাখি, আর ওই রাতে যে ঘটনাটা ঘটেছিল ওইটাও এক ভয়ঙ্কর ঘটনা। এই সমস্ত বিষয়ে ভাবতে ভাবতেই ওই জিনটা বলে ওঠে যে আসলে ওই রাতে আমার এই ছেলেটা ঘুরতে বের হয়েছে, আর এই ছেলেটার সাথে কিছু রক্ষীও ছিল, কিন্তু কোনো একটা কারণবশত ওই ছেলেটা ওই রক্ষীগুলাকে ফাঁকি দিয়ে ও একা একা ঘুরতে চলে যায়। আর যখনই ওই ছেলেটা একা হয়ে যায় তখনই আমার কিছু শত্রু আমার এই ছেলেটার পিছনে পড়ে যায়। মূলত তারা এক পিশাচ জাতীয় জিন। আমরা তাদের উপরে নানান সময় হামলা করে থাকি, কারণ তারা মানুষকে ক্ষতি করে, অনেক জিনকেও ক্ষতি করে এবং নিকৃষ্ট মানের পিশাচ জিন। এই কারণে আমরা তাদের উপরে হামলা করতাম। আর এই কারণবশত আমার ছেলেটাকে একা পেয়ে ওই পিশাচ গোত্রের কিছু জিন আমার ছেলেটার পিছনে পড়ে যায়। আর যখনই আমার ছেলেটাকে ওরা আক্রমণ করে, তুমি ওই পিশাচ জিনগুলার সামনে বাধা হয়ে দাঁড়াও। তোমার কারণে আমার এই ছেলেটাকে ওরা ক্ষতি করতে পারছিল না। তুমি আমার ছেলেটাকে উদ্ধার করে তোমার সাথে নিয়ে যাও। এর মাঝে কি হয়, ওই জিনগুলা তাদের পূর্ণ শক্তি নিয়ে তোমার উপরে হামলা করতে উদ্যত হয়। তখনই আমার ওই ছেলের সাথে জিনের যে দলটা ছিল ওই দলটা আমার ছেলের সন্ধান পায় এবং দেখতে পায় আমাদের শত্রু গোত্রের কিছু জিন তার উপরে হামলা করছে। আর তখনই মূলত ওই আমার গোত্রের জিনগুলা ওই জিনগুলার উপরে হামলা করে, আর এরপরে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছিল ওই রাতে। এই সমস্ত ঘটনা শুনে এই রিক্সাওয়ালা উনি বুঝতে পারেন আসলে ঘটনাটা। এরপরে ওই জিনের সর্দার বলে যে ওই পাখিটাকে আমাকে দিয়ে দাও। এই কথা শুনে এই রিক্সাওয়ালার মনের মধ্যে একটা বিষয় কাজ করে। বিষয়টা হলো যে উনি ভাবেন আসলে এটা কি কোনো ভালো জিন, এটা কি আসলে ওই পাখিটার কোনো কাছের কেউ? যদি ওই পাখিটার কাছের কেউ না হয় তাহলে তো এটা এমনও হতে পারে ওই পিশাচ জিনগুলা একটা মায়াজাল সৃষ্টি করে তাকে ধোঁকা দিতে চেষ্টা করছে। এইটা উনি ভেবে উনি ওই জিনটাকে বলে যে না, আমি আপনাকে ওই বাচ্চাটাকে দিব না। এইটা শুনে জিনের সর্দার বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কেন তুমি দিবা না? তখন ওই রিক্সাওয়ালা বলতে থাকে যে এমনও তো হতে পারে আপনি ওই খারাপ জিনগুলার কেউ, আপনি একটা মায়াজাল সৃষ্টি করে বা ভালোর ভেষ ধরে আমার কাছ থেকে এসেছেন, এখন আমি আপনাকে কি করে বিশ্বাস করব? এই কথা শুনে ওই জিনের সর্দারটা মুচকি হেসে বলে, তুমি ভয় পেও না, আচ্ছা ঠিক আছে, তোমাকে দিতে হবে না, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। যদি ওই বাচ্চাটা নিজের ইচ্ছায় আমার কাছে আসে তাহলে তুমি আমাকে ওই বাচ্চাটা দিয়ে দিবে। তখন একটু ভেবে ওই রিক্সাওয়ালা বলে আচ্ছা ঠিক আছে। তো যেই কথা সেই কাজ, ওনাকে সাথে করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনাকে ওই জিনের সর্দারকে রাস্তায় দাঁড় করিয়ে রাখে, বাড়ির ভিতরে নেয় না। আর উনি বাড়িতে গিয়ে ঘরের ভেতর থেকে ওই পাখিটাকে বের করে আনে। পাখিটাকে বের করে আনার পরে যখনই নাকি পাখিটাকে উনি ওই লোকের সামনে ধরেন তখনই ওই পাখিটা উড়ে গিয়ে ওই জিন সর্দারের কাছে চলে যান এবং ওইখানে উড়ে গিয়ে ওই পাখির বাচ্চাটা এরকম একটা অঙ্গভঙ্গি করছে যেন ওনার আপন কেউ ওনার সামনে এসেছে। এরকম অঙ্গভঙ্গি করতেই এই রিক্সাওয়ালা একটা ব্যাপার লক্ষ্য করেন যে ওই পাখিটা একটা ধীরে ধীরে একটা বাচ্চা ছেলের অবয়বে রূপান্তরিত হয়ে গেল এবং এরপরে ওই বাচ্চাটা ওই জিনের সর্দারকে জড়িয়ে ধরলো
এরপরে মূলত ওই রিস্কাওয়ালা নিশ্চিত হলেন এই লোকটা মানে এই জিনটা আসলে কোনো ক্ষতিকর জিন না, এটা আসলেই এই জিনের আত্মীয়, মানে ওনার কাছে যে পাখি রূপে জিনটা ছিল এই জিনের আত্মীয়। তখন ওই জিনের বাচ্চাটা কথা বলে ওঠে, ওনার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ওই জিনের সর্দারটাও কৃতজ্ঞতা প্রকাশ করে। তারপরে ওই জিনের সর্দারটা বলে যে ওনাদের সাধ্য মতন যতটুকু সম্ভব ওনার পরিবারকে প্রোটেকশন দিবে, যাতে কোনো খারাপ জিন বা পিচাস ওনাদের পরিবারের উপরে কোনো ক্ষতি না করতে পারে। আর ওই জিনের সর্দারটা নাকি খুশি হয়ে ওনাকে 3 কলস বোঝাই স্বর্ণ মুদ্রা উপহার দেন আর বলেন কখনো লোভ করবে না এবং তোমার আশেপাশে গরিব দুঃখীকে যত সম্ভব সাহায্য করবে, দেখবে তোমার দিন আস্তে আস্তে ঘুরে যাবে। আর মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, কখনো কাউকে ঠকায়ও না। তোমাকে যা দিছি আল্লাহর রহমতে তোমার 7 পুরুষ বসে খেতে পারবে। এই কথা বলে জিনের সর্দার চলে যান। এরপরে মূলত ওনাদের অবস্থা পাল্টে যায়, রিস্কাওয়ালা থেকে হয়ে যান কোটিপতি। এখন এলাকার মধ্যে এক স্বনামধন্য ব্যক্তি হিসাবে পরিচিত, এলাকার অনেক মানুষ তাদেরকে চিনে। যাই হোক, শোনা যায় এখনো নাকি ওই জিন পরিবারের সাথে মানে জিনের সর্দার পরিবারের সাথে তাদের পরিবারের একটা যোগাযোগ আছে। তারা মূলত কোনো কবিরাজি করে না, অনেক মানুষ কিন্তু এই জিনের সাথে যোগাযোগ থাকলে কবিরাজি শুরু করে, জিন দিয়ে চিকিৎসা শুরু করে, নানা রকমের কাজ করায়। তারা কিন্তু এরকম কিছু করে না, তারা বাস এমনি একটা যোগাযোগ করে তাদের সাথে। মাঝে মাঝে ওই জিন সর্দার তাদের পরিবারে এসে দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, এমনি আর কি। যাই হোক, এটাই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি সকলের কাছে ভালো লাগবে এবং ভয়ের এক অন্যরকম শিহরণ জাগাবে।